মস্কো শহর থেকে ৩ মাইল উত্তরে মস্কোভা নদীর একটা দ্বীপে উঁচু প্রাচীর ঘেরা বহুতল বিশিষ্ট বিশাল বিশাল এক বাড়ি। বাড়ির প্রধান ফটকে ছোট্ট একটা সাইনবোর্ড, অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় মস্কোভা স্কুল অফ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আসলে এটা একটা বন্দি শিবির, একটু ভিন্ন প্রকৃতির। পার্টির যেই সমস্ত লোক যারা প্রতিভাবান, বয়স্কে কম কিন্তু আবেগতাড়িত হয়ে কিংবা প্ররোচনায় পড়ে পার্টির লাইন থেকে বাইরে গেছে, তাদেরকে কমিউনিস্ট সরকার এই বন্দি শিবিরে রাখে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়ের মাপটা সকলের জন্য একরকম নয়, কারো 5, কারো 10 বছর ইত্যাদি। কেউ সংশোধনের বাইরে বিবেচিত হলে সে হারিয়ে যায় চিরতরে। অর্থাৎ যারা বন্দী হয়ে এখানে আসে তাদেরকে হয় কমিউনিস্ট ব্যবস্থার আনুগত্য নয়তো মৃত্যু, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়। দ্বীপটি চারদিকে ঘিরেই পানি। মস্কোভা নদীর ধার ঘেঁষে একটা সড়ক মস্কো নগরী থেকে বের হয়ে এক পানির ধার পর্যন্ত এসে শেষ হয়েছে। রাস্তাটা সাধারণের জন্য নয়। আসলে কমিউনিস্ট পার্টি এবং সরকারের উচ্চ পদস্থ রাজনৈতিক ব্যক্তিদের জন্য যে অভিজাত এলাকা গড়ে তোলা হয়েছে নগরীর উত্তর অংশে, সেখান থেকেই রাস্তাটা বেরিয়ে এসেছে। সুতরাং সাধারণ নাগরিকদের এদিকে আসার কোনো সুযোগ নেই। বছরের অধিকাংশ সময়ে মস্কোভা নদীতে বরফ জমে থাকে। তখন নিরাপত্তা রক্ষীরা বিশেষ ধরনের গাড়িতে দ্বীপের সাথে যোগাযোগ রক্ষা করে, অন্য সময় বোট ব্যবহার করে। দ্বীপের সেই বাড়িটির প্রধান ফটকে ইস্পাতের বিশাল গেট। গেট দিয়ে বড় বড় গাড়ি অনায়াসে ঢুকে যায়। গেট পেরোলে যে প্যাসেজ, তার দুপাশে অনেক ঘর, এগুলো পেরোলে আরেকটি ফটক। এই ফটক পার হলে একটা প্রাচীর ঘেরা প্যাসেজ হয়ে বাড়ির অভ্যন্তরে বিশাল কারখানা কমপ্লেক্সে গিয়ে পৌঁছা যায়। কারখানা কমপ্লেক্সটি একতলা, অনেক হল রুম এবং শত শত কক্ষ আছে এখানে। বন্দীরা সারাদিন এখানে কাজ করে, বিচিত্র সব কাজ। বন্দীদের অপরাধ ও শ্রেণীর হিসাবেই তাদের কাজ নির্ধারিত হয়। এই কারখানা কমপ্লেক্সের উত্তরে পাশে অংশে পুরুষদের বাস, দক্ষিণ অংশে মেয়েদের। কারখানা কমপ্লেক্সের দর্শনের বিভাগের একটি ছোট্ট ঘর, ঘরে 3টি টেবিল, 2টি টেবিলে 2জনে মেয়ে বসে। মাঝের টেবিলে আয়েশা আলিয়াভা লোহার ছোট্ট চেয়ারে বসে কাজ করছে সে। টেবিলে মার্কস লেনিনের কয়েকটি বড় বড় ভলিউম। আয়েশা আলিভার দায়িত্ব হলো তাদের ওয়ার্কস এর উপর একটা ক্রোনোলজিক্যাল কমেন্ট্রি তৈরি করা। প্রতিদিনের জন্য পাতার সংখ্যা বরাদ্দ আছে, কম হলে শাস্তি। শাস্তির মধ্যে সর্বনিম্ন হলো খাবার বন্ধ হওয়া, শীতে কম্বল না পাওয়া, কাজের টেবিলে বসার চেয়ার না মেলা ইত্যাদি। লিখছিল আয়েশা আলিয়াভা। 7 দিন পর পর এসে দায়িত্বশীল অফিসার কাজ নিয়ে যায়। কাজের তদারকি করে তা আজকে সেই 7ম দিন, কিন্তু 7 দিন যে কাজ হওয়া উচিত সে কাজ হয়নি আয়েশা আলিয়াভার। লিখতে লিখতে আয়েশা আলিয়াভা একটু থামলো, কি ভাবতে চেষ্টা করলো। তারপর কলমটা ছুঁড়ে ফেলে সে দিল আয়েশা আলিয়াভা। কি লিখবে সে? লেখা তার আসে না। যে মতবাদ তার কাছে পচা, দুর্গন্ধযুক্ত, তার উপর রং চড়াবে সে কেমন করে? আলিয়াভার বাম পাশের টেবিলে বসেছিল এক মধ্যবয়সী মহিলা, ডাক্তার নাতালোভা। মস্কোর মুম্ভা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপিকা। 17 বছর অধ্যাপনা করার পর সে এখন বলছে, মানুষ যেমন সত্য তার ধর্ম বিশ্বাস তেমনই সত্য। ছাত্রদের যে বলেছে এই ধর্ম বিশ্বাস থেকে মানুষকে মুক্ত করার চিন্তা অবাস্তব। আমরা এটা 100 বছরের চেষ্টাতেও পারিনি। আমরা মানুষকে বেথেল হামে যেতে দিচ্ছি না বটে, কিন্তু লেনিনের মায়ারকেই তার বেথেলহাম বানিয়ে দিয়েছে। এই বিশ্বাসী নাতালোভার অপরাধ, এই অপরাধেই তাকে আসতে হয়েছে এই বন্দি শিবিরে। ডারউইন এবং মার্ক্সীয় দর্শনের অনুসরণে মানুষকে অলিক বিশ্বাসের বিবর্তনের উপর গবেষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে নাতালোভার উপর। আলিয়াভার কলম গড়িয়ে পড়ার শব্দে ফিরে তাকালো নাতালোভা। আলিয়াভার মুখের দিকে তাকে একটু ভাবলো সে, তারপর উঠে দাঁড়িয়ে মেঝে থেকে কলম তুলে নিয়ে আলিয়াভার দিকে বাড়িয়ে বলল, নাও, পাগলামি করো না।
পাগলামি নয়, আমি আর পারছি না খালাম্মা, না পারতেই হবে, বাঁচতে হবে তোকে। না, এমন করে বাঁচতে চাই না, মন আমার মরে যাচ্ছে। এই জুলিমে আয়সা আলিয়াবার চোখে পানির টলমল করে উঠল। নাতালোভার একটা মেয়ে আছে আয়সা আলিয়াবার বয়সের। আয়সার মধ্য দিয়ে নাতালোভা যেন তার সেই মেয়ের চোখের পানি দেখতে পেল। মাতৃমন উত্থুল্ল উঠল তার। নাতালোভা আয়সা আলিয়াবার মাথায় হাত বুলিয়ে সসেনের বলল, তুই ভুল বলছিস আলিয়াবা। কোনো বিশ্বাসের মন কখনো মরে না, কেউ মরতে পারে না রে। অত্যাচার, জুলুম বিশ্বাসের আগুনকে প্রজ্বলিত করে বেশি। থামল নাতালোভা, তারপর কলমটা আয়সা আলিয়াবার হাতে গুজে দিয়ে বলল, মন বিশ্বাসের শক্তিকে বাঁচে, কিন্তু দেহকে বাঁচাবার জন্য খাদ্য প্রয়োজন। তুই দেহের ওপর অনেক জুলুম করেছিস, তার নয়। একটু থেমে নাতালোভা বলল, তোর ডান পাশের তানিয়া মেয়েটা কয়দিন আসছে না, কোথায় গেছে বলতো, বলতে পারিস? আয়সা আলিয়াবা মুখ তুলে নাতালোভার দিকে তাকিয়ে বলল, না খালাম্মা, সেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না। তানিয়া এখন সে জগতে। লাটভিয়ার ওই মেয়েটা তোর মতোই জেদি ছিল। নাতালোভার শটটা ভারী, চোখের কোণ তার ভিজে উঠেছে। আয়সা আলিয়াবা উঠে দাঁড়ালো। নাতালোভার একটা হাত ধরে সে বলল, তুমি ভেবো না খালাম্মা, তানিয়া বেঁচে আছে। হঠাৎ নাতালোভা গম্ভীর হলো। আয়সা আলিয়াবার চোখে চোখে রেখে বলল, সবাই এভাবে পালিয়ে বাঁচতে চাইলে দেশকে বাঁচাবে কে? আয়সা আলিয়াবা বিস্মিত হলো। বিস্ময় ভরা চোখে নাতালোভার দিকে তাকিয়ে রইল। এ কি রূপ তার খালাম্মার! তারপর ধীর কণ্ঠে বলল, দেশকে বাঁচাবার এত বড় চিন্তা তুমি করো খালাম্মা? কেন? আমি দেশের মানুষ নই, জাতির একজন সদস্য নয়, কিন্তু তানিয়া, আমরা আমাদের দুর্বল হাতে কি পারতাম আর কি পারবো খালাম্মা? কোনো হাতে দুর্বল নয়। লেনিনের কাছে বিশ্বাসের শক্তি ছিল না বলে ষড়যন্ত্র, জটতা ও জোচ্চুরির মাধ্যমে জনগণকে তার হাত করতে হয়েছিল। কিন্তু আমাদের বিশ্বাসের শক্তির আছে বলে আমাদের তার প্রয়োজন হবে না। রাশিয়ার ধর্ম বিশ্বাসের বঞ্চিত ভূপক্ষ জনগণকে বিশ্বাসের শক্তি সংগঠিত করবে। বিস্ময় বিস্ফোরিত চোখে আয়সা আলিয়াবা তাকিয়েছিল নাতালোভার দিকে। নাতালোভা একটু তারপর কণ্ঠটা আরেকটু নামিয়ে ফিসফিস করে বলল, আমি জানি না, তোমাদের মধ্যে সে আজ জেগেছে। এই জাগরণ ক্ষীয়মান কমিউনিস্ট শক্তি আর রোধ করতে পারবে না। তাদের জনগণ ধর্মবীর রুশদের জাগাবে। তাদের অন্তরে দগদগে আগুন, অনুকূল বাতাস পেলেই তার জ্বলে ওঠে কমিউনিস্টদের ঘুণে ধরার প্রাসাদ পুড়িয়ে ছাড়বে। একটু হাসলো নাতালোভা, তারপর বলল, লেনিনের বিপ্লবের সুযোগ সন্ধানী বুদ্ধিজীবীরা শ্রমিকদের ব্যবহার করেছিল, আর সামনে বিশ্বাসী আর ধর্ম শক্তির বিপ্লবের দরিদ্র, বঞ্চিত, শোষিত কৃষকের শ্রমিকরা সামনে থাকবে, আর সুবিধাবাদী বুদ্ধিজীবীরা বাধ্য হয়ে তাদের পিছনে এসে কোরাস তুলবে। নাতালোভা আয়সা আলিয়াবা কেউ টের পায়নি রুম সুপারভাইজার গ্যাব্রিয়েলা কখন এসে দাঁড়িয়েছে। এইভাবে সময় চুরি করা হচ্ছে, যেন হুঙ্কার দিয়ে উঠল গ্যাব্রিয়েলার পুরুষালী কণ্ঠ। গ্যাব্রিয়েলা রুমে ঢুকে দুজনের টেবিল থেকে দুটি ডিউটি চার্ট তুলে নিল। তারপর আজকের নর্মাল ডিউটির সাথে আর 1 ঘন্টা যুক্ত করে চার্ট ফেরত দিল। অর্থাৎ নাতালোভা আয়সা আলিয়াবাকে আজ ছুটির পরও 1 ঘন্টা করে বেশি কাজ করতে হবে। আর এই 1 ঘন্টা বেশি কাজ করার কারণে ঠিক সময় খেতে যেতে পারবে না। তার ফলে আজকে রাতে তাদের ভাগ্যে খাবার নাও জুটতে পারে। গ্যাব্রিয়েলা আয়সা আলিয়াবার ডান পাশের টেবিল থেকে সবই বই কাগজপত্র নিয়ে বেরিয়ে গেল। ফিরে এলো কয়েক মিনিট পরেই, হাতে লাল নতুন একটি ফাইল এবং একটি ডিউটি চার্ট। ওগুলো টেবিলে রেখে সে বেরিয়ে গেল।
আয়েশা আলিয়াভা নাতালোভার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। নাতালোভা বলল, আর একজন কেউ আসছে। অল্পক্ষণ পরে ঘরে প্রবেশ করলো স্টেশন ডিরেক্টর ভ্লাদিমির জোসেফ। ঘাড় ফিরিয়ে চোখেতে একটি তাকিয়ে নাতালোভা ও আয়েশা আলিয়াভা মনোযোগ দিল টেবিলে। এখানকার আইনে অন্য কেউ অন্য কিছুর দিকে নজর দেওয়া নিষিদ্ধ। পেছনের মেয়েটিকে দেখে ধক করে উঠল আয়েশা আলিয়াভার বুক। যতটুকু দেখেছে তাতে মেয়েটি তাদের তুর্কিস্তানের। স্টেশন ডিরেক্টর সবাইকে যেমন সেই রুটিন নির্দেশনা দিয়ে গেল মেয়েটিকে। সবশেষে বলল, সবাইকে যেমন বলেছ তোমার মুক্তি নির্ভর করছে তোমার এই টেবিলের কাগজের ওপর। বেরিয়ে গেল স্টেশন ডিরেক্টর। ধীরে ধীরে মুখ তুলল আয়েশা আলিয়াভা। তাকালো মেয়েটির দিকে। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে মেয়েটি। বাম পাশ থেকে নাতালোভা ফিসফিস করে আলিয়াভাকে বলল, তোর দেশি কথা বলল। আহা বেচারি, মেয়েটা এদিকেই তাকাচ্ছেন না। অবশেষে আয়েশা আলিয়াভা তাকে লক্ষ্য করে বলল, এই যে। মেয়েটা মুখ ঘোরালো। তার সাথে চোখাচোখি হলো আলিয়াভার। মেয়েটা চোখ পাননি, কাঁদছে মেয়েটা। আমিও কেঁদেছি, আপনাকে কাঁদতে নিষেধ করব না, বলল আয়েশা আলিয়াভা। মেয়েটা একবার মুখ তুলে পরিপূর্ণভাবে তাকালো আয়েশা আলিয়াভার দিকে। মনে হলো একজনের অবলম্বন খুঁজে পাওয়ার স্বস্তি তার দৃষ্টি। আয়েশা আলিয়াভা নাতালোভাকে দেখিয়ে বলল, ইনি আমাদের খালাম্মা, অধ্যাপিকা নাতালোভা। তারপর একটু থেমে বলল, তোমার নাম কি? রোকায়েভা। মুসলিম তুমি? আনন্দ ঝরে পড়ল আলিয়াভার কণ্ঠে। আপনি? জিজ্ঞেস করল রোকায়েভা। আমি আয়েশা আলিয়াভা। কোন আয়েশা আলিয়াভা? আপনার বাড়ি কোথায়? তাসখান্দ। আলিয়াভার কথা শুনে উঠে দাঁড়ালো রোকায়েভা। সামনে এসে দাঁড়ালো সে আলিয়াভার। বলল, আপনি ওমর জামিলকে চেনেন? চিনি, তিনি আমার স্যার, বস ছিলেন। এক ধরনের আবেগ বিহ্বলতার অভিভূত হয়ে পড়েছে যেন রোকায়েভা। কিছুক্ষণ কথা বলতে পারল না। নিজেকে কিছু সামলে নিয়ে বলল, আমি তার বোন। রোকায়েভার কথা শুনে চমকে উঠল আয়েশা আলিয়াভা। উঠে দাঁড়ালো সে। বলল, তুমি এখানে? স্যার কোথায়? কোনো উত্তর দিতে পারল না রোকায়েভা। ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আয়েশা আলিয়াভার কাছে টেনে নিল রোকায়েভাকে। সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না বোন। বলতে হবে না বুঝি? বোনকে যখন বন্দি শিবিরে পাঠিয়েছেন তখন সরকারের উচ্চ দায়িত্বশীল ভাই যে কোথায় তার আর বলতে হয় না। কিন্তু কি অপরাধ ছিল তার? তিনি নাকি বিদ্রোহীদের গোপনে সহায়তা করেছিলেন। আনন্দ আয়েশা আলিয়াভার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমি জানতাম রোকায়েভা সারা আমাদের জাতিসত্তাকে অত্যন্ত ভালোবাসতেন। একটু থেমে বলল, কেঁদো না বোন। তিনি আমার বস ছিলেন, আমি গর্ববোধ করছি। নাতালোভা দরজায় পাহারা দিচ্ছিল রুম সুপারভাইজারকে। সময় আজ 1 ঘন্টা বেড়েছে। আর যাতে না বাড়ে আয়েশা আলিয়াভা থামলে রোকায়েভাকে কিছু বলতে যাচ্ছিল। হাত দিয়ে থামতে ইশারা করে নাতালোভা তাড়াতাড়ি এসে চেয়ারে বসলো। সেই সাথে আলিয়াভা রোকায়েভার প্রায় সাথে রূপ সুপারভাইজার এসে দরজায় দাঁড়ালো।